সবজিগুলো সরিয়ে দিয়েছি। ছোটটা যে কোথায় গেল, এখনো পাঁচফোড়ন আর মাছের মাথাটা নিয়ে এলো না। ছোট, আয় ছোট। হে কি, কিসের আওয়াজ এটা? মাটির কলস ভাঙলো না? কি হয়েছে দেখি তো। হে কি, কি করলো এমন কাজ? এভাবে ভাঙলো কি কলসটা? হাহারে, আমার ভালো কলসটা। ও দিদি, হেসেলের পেছনে তুমি ভূতের মতো কি করছো গো? এইদিকে আমি যে তোমাকে খুঁজে মরছি গো। ও মা, এ কি, তুমি এখানে কলস ভাঙছো কেন দিদি? কি হয়েছে তোমার? আরে বোকা, আমি কলস ভাঙিনি। কে করেছে এই কাজটা সেটাই তো দেখতে এলাম। দিদি, তুমি সরে যাও। তুমি ঠিক আছো তো দিদি? হ্যাঁ, তা তো আছি, কিন্তু এইসব কি হচ্ছে? এই রিটু, কি হয়েছে রে তোর বাবা? কি হয়েছে? রিটু, হে কি অবস্থা হয়েছে তোর? কে? মা? কাকিমা? আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এ কি বলছিস তুই বাবা? চোখে কিছু দেখতে পাচ্ছিস না মানে কি? হায় হায় হায়, হে কি সর্বনাশ হলো! তুই কি সত্যি কিছু দেখতে পাচ্ছিস না? আরে না না কাকিমা, ভয় পেও না, দাঁড়াও। ঝিনি আর ঝিটু আমার গায়ে লাল রং ছুঁড়ে মেরেছে, তাই আমি ওদের গায়ে কলস ছুঁড়ে মেরেছি। কোথায় গেল ওরা, কোথায় গেল? বাবা, আমি তো ভয়ই মরে গিয়েছিলাম। একে তো সারা গায়ে লাল রং, তারপর আবার নাকি চোখেও দেখতে পাচ্ছে না। বাবা, তোরা এসব সোরাসুরি করিস না, কে কখন ব্যথা পেয়ে যাবে কে জানে। এই যে দেখ রিটু, এইবার পেয়েছি লাল রং। চল এবার বাদরগুলোকে দেখিয়ে দি। হ্যাঁ চল, এবার বুঝবে আমাদের সাথে মজা করার ফল কি। চল এবার। হায় রে কপাল, এই ছেলে মেয়েগুলোকে নিয়ে কি করব আমরা? ওরে থাম তোরা। দিদি, রিনি রিটুকে থামাও। এভাবে কলস ছোড়াছুড়ি করলে আমার রিনি রিটু তো মরেই যাবে। এই তুফানদের থামানোর একটাই রাস্তা আছে। কি দিদি? ওদের ঠাকুমার রাজহাঁসের ঝোল। হ্যাঁ দিদি, হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমি মাকে এক্ষুনি বলছি রাজহাঁস ঝোল করতে। মা, ও মা। ভাগ্যিস আজ ঠাকুমা রাজহাঁসের ঝোল রান্না করছে, তা না হলে আজ রিনি রিটু তোদের সাথে মারামারি করে তোদের ঝোল করে ফেলতাম। আচ্ছা, আর আমরা কি তোদের ছেড়ে দিতাম? নেহাত ঠাকুমা শর্ত দিয়েছেন যে ঝগড়া থামালে রাজহাঁসের ঝোল করে খাওয়াবেন, তাই তো ঝগড়া বন্ধ করেছি। তোরা ঝগড়া বন্ধ করেছিস না আমরা করেছি? আমরা ভালো, তাই আমরাই আগে ঝগড়া বন্ধ করেছি। আমরা আগে করেছি না, আমরা আগে। আরে এই থামবি তোরা? কে ঝগড়া থামিয়েছে সেটা নিয়ে আবার ঝগড়া করছিস? এসব কি? ঠাকুমা, ও ঠাকুমা। আরে হরি যে, আয় আয়, এখানে এসে বস। না ঠাকুমা, আমি এসেছি একটা খবর দিতে। রঘু জেলে খুব ভালো ভালো ইলিশ ধরেছে গো, রাখবে নাকি কটা? না, আমরা ইলিশ খাবো। আমরা আজ ঠাকুমার রাজহাঁসের ঝোল খাবো।
আজ রাজহাঁসে ঝোল রান্না করেছি। এই দুষ্টুগুলো সেটা নিয়েও ঝগড়া করছে। হরি, তুইও বস, আমাদের সাথে রাজহাঁসের ঝোল খাবি। ঠাকুমা, তোমার হাতের রান্না তো জাদু গো, খেলে মন ভরে যায়। তুমি না থাকলে বাড়ি তো অন্ধকার গো ঠাকুমা। ঠাকুমা, তোমার রাজহাঁসের ঝোল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার খাবার, আর আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ ঠাকুমা, তুমি আমাদের গল্প বলো, মজার মজার খাবার রান্না করে খাওয়াও। তুমি না থাকলে যে আমাদের কি হতো। দাদা, এই দাদা, এসব কি শুনছি? কি রে, কি শুনছিস? তুমি নাকি আমার কথা বলে গনি মহাজনের কাছ থেকে টাকা ধার করে এনেছো? আরে উমেশ, আগে আমার কথা তো শোন। না না দাদা, তুমি এই কাজ কেন করলে? গনি মহাজন আমাকে যা তা শুনিয়ে দিল। তুমি গিয়ে বলেছ টাকা নাকি আমার দরকার ছিল। আরে শোন শোন, টাকা তো আমাদের দুজনেরই দরকার। ব্যবসা বড় করতে হবে। আর টাকার কথা বলছিস, তুই নিজেও তো রতন হাজারির কাছ থেকে আমার নাম করে টাকা এনেছিস। আমি কিছু বলেছি? না, মানে শোন, আমরা দুই ভাই, তোর উন্নতি মানে আমার উন্নতি। আমাদের দুজনেরই অনেক টাকা ঋণ হয়ে গেছে। ঋণ শোধ করতে হবে না, ব্যবসা বড় করতে হবে, কি বলিস? তা তো হবেই। শোন, ভাইয়ের তো অনেক গয়না আছে। আমরা মাকে গিয়ে বলি তার গয়নাগুলো দিয়ে দিতে। আমরা তার ছেলে, আমাদের দেবে না তো কাদের দেবে? গয়নাগুলো বন্ধক রেখে আমরা মোটা অঙ্কের টাকা আনবো। এরপর তা ব্যবসায় খাটাবো, কি বলিস? কি বলিস? তা তো বুদ্ধি ভালোই। সম্পদ যখন আছেই, কাজে লাগিয়ে টাকার ব্যবস্থা তো করাই যায়। এই তো বুঝতে পেরেছিস। চল চল, মায়ের কাছে চল, মাকে গিয়ে সব বলি চল। বেশ বেশ, চলো তাহলে, চলো চলো। মা, ও মা। কি রে, তোরা আবার এই সময়? মা, তোমার সাথে আমাদের কিছু কথা ছিল। হ্যাঁ বল না, কি বলবি? মা, আমাদের বেশ কিছু ঋণ হয়ে গেছে। পাওনাদাররা খুব চাপ দিচ্ছে, আর ব্যবসাটাও বড় করা দরকার। মা, ব্যবসা বড় হলে তো আমাদের সবারই উন্নতি হবে। তা তো হবেই। মা, বলছিলাম কি, তোমার তো অনেক গয়না আছে, সেগুলো না হয় আমাদের দাও। আমরা সেগুলো বন্ধক রেখে টাকা এনে ব্যবসায় খাটাই। পরে তোমায় গয়না আবার ফিরিয়ে দেব গো। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। সময় মতো তুমি তোমার গয়না নিশ্চয়ই পেয়ে যাবে। বাবারে, সত্যি বলতে কি, আমার কাছে আসলে কোনো গয়না নেই। মিথ্যা কথা কেন বলছো মা? তোমার এতগুলো গয়না, সেগুলো সব কোথায় গেল? তোরা বিশ্বাস না করলে আমার কিচ্ছুই করার নেই রে বাবা। তবে আমি সত্যি বলছি, আমার কাছে কোনোই গয়না নেই। মিথ্যা কথা। তোমার কাছে গয়না নিশ্চয় আছে, তুমি সেগুলো আমাদের দিতে চাচ্ছ না। মা, তুমি তোমার নিজের ছেলেদেরকেও বিশ্বাস করতে পারছো না? আমি তো আর তা বলিনি বাবা। আমার কাছে গয়না নেই, আমি শুধু সেটাই বলেছি। বেশ, গয়না আছে কি নেই সেটা একদিন ঠিকই বোঝা যাবে। আয় উমেশ, চল 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 এখন। রমেশের বাবা, তুমি এই দিনটার জন্য আমাকে সাবধান করেছিলে, আজ বুঝতে পারছি।
আয় রমেশ, উমেশ, কোথায় তোরা? বেরিয়ে আয়। মিষ্টি মিষ্টি কথা বলে টাকা ধার করে এখন গায়েব। কোথায় টাকা? কোথায়? না দিলে তোদের বাড়ি দখল করে নেব। আয় রমেশ, উমেশ, তোরা বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এখন না বের হলে এক সময় না এক সময় ঠিকই বের হবে, তখন তোদের মজা দেখাবো আমরা। দাদা, এসব তোমার কারণে হয়েছে। তুমি আমার কথা বলে কেন ঋণ নিতে গেলে? গণি মহাজন ভয়ঙ্কর লোক, না জানি কি করে বসে গো দাদা। তুইও তো আমার কথা বলে টাকা এনে ব্যবসা করছিস, আমি তো কিছু বলছি না তোকে, কারণ আমি জানি ব্যবসা করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, আর তুই কেবল আমাকেই দোষ দিচ্ছিস। আরে তোমরা আবার ঝগড়া করছো কেন? মা গয়নাগুলো দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু মা তো বলছে তার কাছে কোনো গয়না নেই। অবশ্যই আছে, সেদিনও তো বাক্সটা বের করতে দেখলাম। আসলে মা ওগুলো তোমাদের দিতেই চাইছে না। ছেলেদের না দিলেও অন্তত ছেলের বউদের তো দেবে, তাও তো করছে না। আরে গয়নাগুলো আমরা পেয়ে যদি কাজে লাগাতে পারি, অমন হাজার গয়না তোমাদেরই বানিয়ে দিতে পারবো। কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, যেভাবেই হোক গয়নাগুলো পেতেই হবে। হ্যাঁ, একটা উপায় তো বের করতেই হবে। ভালো কথা। উমেশ, মনে আছে তো, বেশ কখানা বাজারে গিয়ে কিন্তু 100 খানা করে শাড়ি পৌঁছে দেওয়ার কথা আছে। রাতেই কিন্তু নৌকা করে পৌঁছে দিতে হবে, মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। আমি শাড়ি বস্তায় ভরে গিয়ে তুমি নৌকা ঠিক করো। রাতে বাজারের ঘাট থেকেই ঠিক করব, বুঝলি? সেটাই সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, বেশ। ও মাঝি ভাই, এই যে আমাদের মাল সামান এনেছি, ঠিক মতো পৌঁছে দিও কিন্তু ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতোই পৌঁছাই দিব, আপনারা কোনো চিন্তা করেন না। হ্যাঁ ভাই, ঠিক মতো পৌঁছে না দিলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে। আপনারা একদমই ভাববেন না, জায়গা মতো জিনিস পৌঁছায় যাব। চন্দননগরেই তো যাব, তাই না? হ্যাঁ ভাই। রমেশ জেঠু, ও রমেশ জেঠু, উমেশ জেঠু, উমেশ জেঠু। কি হয়েছে রে, কি হয়েছে? তুই এমন চেঁচাচ্ছিস কেন? ঠাকুমা, ঠাকুমা কোথায়? মা তো ঘরেই আছে। কেন, কি হয়েছে? বাবা, ঠাকুমা কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। ঘরেও নেই, বাইরেও নেই। ঠাকুমা কোথায় গেল? আমি জানতাম ঠাকুমা ঠাকুমা ঘরে নেই। আপনারা ভালো করে গিয়ে দেখুন, ঠাকুমার লাশ নদীতে ভেসে যেতে দেখেছি আমি। আমি তাকে ধরতে পারিনি, কেমন স্রোতে ভেসে গেল। কি বলছো কি তুমি হরিদা? কি বলছিস তুই এসব? তুই ঠিক দেখেছিস তো? আমি একদম ঠিক দেখেছি, আমি কোনো ভুল করিনি। কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। সে কি রে জেঠু, খাওয়া শেষ না করেই উঠে পড়লি কেন বাবা? ঠাকুমা নেই, আমার কিছুই ভালো লাগছে না। হ্যাঁ মা, আমারও খুব খারাপ লাগছে। আমি আর খাবো না। ছেলে শুয়ে পড়েছে, আর আমিও গিয়ে শুয়ে পড়ি।
ইস, ঠাকুমাকে আবার যদি ফিরে পেতাম, আর কোনোদিন ঠাকুমার রাজহাঁসের ঝোল খেতে পারবো না। এটা তো আমি ভাবতেই পারি না। ঠাকুমাকে আবার আমরা ফিরে পেতে চাই। সেটা তো আর সম্ভব না রে ঝিটু। ওটা ওটা কিসের আওয়াজ? আওয়াজটা তো মনে হলো ঠাকুমার ঘর থেকে এলু। চলো তো গিয়ে দেখি আবার চোর টোর এলো কিনা। হোমাগো, মেঝেতে এগুলো কি? দেখে তো মনে হচ্ছে পানি থেকে উঠে এসে কেউ হাঁটাহাঁটি করেছে। কি? কিন্তু কে কে করবে এমন? হোমাগো, কি হচ্ছে কি সব? চুপ করো তোমরা। ঝিনি কোথায়? রিটু? রিটু তো আজ বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে, আর ঝিনিও শুয়ে পড়েছে। এই বাড়ি ছেড়ে সন্ধ্যার পর কেউ বের হবে না। সন্ধ্যার পর থেকে যেন সবাই বাড়িতেই থাকে, বুঝেছো? এই ঘরটা তো এখনো খালি পড়ে থাকবে। এটাকে অতিথির ঘর বানালে কেমন হয়? হোমাগো, এটা এটা কি? ও বাবা গো বাবা, আমি আর এই ঘরে আসবো না গো বাবা। দাদা, আমি ঠিক বলছি, এই বাড়িতে ভূতের উপদ্রব হচ্ছে। আমি বলি কি, একবার যদি ওঝা ডাকা যায়? না, কোনো ওঝা ডাকা যাবে না। তুমি কি বুঝতে পারছো না ওঝা ডাকলে কি অনর্থ হবে? সবাই সবকিছু জেনে যাবে। গয়নার বাক্সটাও তো খুঁজে পেলাম না। ভূতের কাজ নাকি কে জানে, মানে ভূতেই নিয়ে গেছে। বাজে কথা বলো না, বাজে কথা বলো না তো একদম। সুখবর, সুখবর, বৃদ্ধ বৃদ্ধাদের জন্য সুখবর। পূবালী মেলায় বৃদ্ধ বৃদ্ধাদের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হবে রান্নার প্রতিযোগিতা। বিজয়ী পাবে মোটা অঙ্কের টাকা এবং নামি দামি হোটেলের রান্না সরবরাহ করে আয় করার সুযোগ। সুখবর, সুখবর, সুখবর। বাহ, দারুণ ব্যাপার তো। আজ যদি ঠাকুমা থাকতো না, তাহলে সেই বিজয়ী হতো। তার রাজহাঁসের ঝোলের কাছে আর কোনো রান্নাই আসতে পারতো না। হ্যাঁ, চিন্তা কর, ঠাকুমা মোটা অঙ্কের টাকা পুরস্কার পেত। কি ভালোই না হতো। আমরা কিন্তু এই প্রতিযোগিতা দেখতে যাব। অবশ্যই যাব, অবশ্যই যাব। ওই যে দেখছিস, ওনারাই বিচারক। ওনারাই বিচার করবেন কার রান্না সবচেয়ে ভালো। হ্যাঁ, কি মনোযোগ দিয়ে দেখছি দেখ। এত টাকা পুরস্কার আর কাজের এত সুন্দর সুযোগ, ভালো মতো বিচার তো করতেই হবে। বাহ, রান্নার প্রতিযোগিতা ভালোই তো জমজমাট দেখছি। আমরা বিচারকেরা আপনাদের সবার রান্না দেখেছি, খেয়েছি। সব রান্নায় অসাধারণ, তবে সেরাদেরও তো সেরা থাকে। আর আজকের সেই সেরা রান্না আশালতার রাজহাঁসের ঝোল। বলে কি? মায়ের রাজহাঁসের ঝোল বিজয়ী? এটা কিভাবে সম্ভব? এ তো তাজ্জব ব্যাপার।
নিশ্চয়ই মায়ের কাছ থেকে রাজহাঁসের ঝোল রান্না শিখে তার নাম ব্যবহার করে কেউ এই কাজ করেছে। হ্যাঁ, এটা হতে পারে, নিশ্চয়ই কোনো ঠগবাজের কাজ। কিন্তু উনি তো মরে গেছেন, তাহলে তো তোমরা ছেলেরাই পুরস্কার পাবে। হ্যাঁ হ্যাঁ, আমরাই তো পুরস্কার পাবো। চল চল, পুরস্কার নিয়ে আসি। আশালতাকে পুরস্কার গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আশালতাকে পুরস্কার গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। কি আশ্চর্য! মা মা এখানে? মা, তুমি এখানে? মা, তুমি কোথায় ছিলে এতদিন? কি অবাক হচ্ছিস? শুনেছিলি তো আমি মরে গেছি, তাই না? আমি মরিনি। এ কি মাঝি, তুমি? হ্যাঁ, আমি। চিনতে পারছেন আমারে? সত্যিটা স্বীকার করো বাবা, তোমরা আসলে কি করেছিলে, স্বীকার করো। ওরা কিছুই বলতে পারবে না, সব আমি বলছি। সেই দিন কি হয়েছিল। বাহ, এই তুলসীর শরবত তো খুব ভালো হয়েছে, মাঝে মধ্যে খাওয়া যায়। মা, কিরে, তোরা হঠাৎ এই সময়ে? মা, আপনার জন্য পায়েস এনেছি। পায়েস? বাবা, দাও খাই। আমার আমার এমন কেন লাগছে? এই তো ওষুধ কাজ করা শুরু করেছে। সব ভুলে যাবে তো? হ্যাঁ, নিজের নামও ভুলে যাবে, কথাও বলতে পারবে না। এই ওষুধ এত কার্যকরী। আমাদের কাজ হলেই হলো, ঘর তছনছ করে গয়নার বাক্স বের করতেই হবে। চল চল চল, কাজ শুরু করে দেই। মাকে বস্তায় ভরে আজকে এই হাজারি পাড়া থেকে নৌকায় তুলে দেব। কথা যেহেতু বলতে পারবে না, আর সবকিছু তো ভুলেই যাবে, কেউ খুঁজে পেলেও কিছুই বুঝতে পারবে না। ও মাঝি ভাই, চন্দননগর যাবে নাকি? ওই দিকেই তো যাইতাছি। আসেন আসেন, উইঠা আসেন। মাঝি ভাই, এই বস্তায় কি নিয়ে যাচ্ছ? হাজারিপাড়া থেকে দুইজন লোক শাড়ি তুইলা দিল, এইগুলা নিয়ে চন্দননগর যাইতাছি। ও আচ্ছা আচ্ছা। আরে মাঝি ভাই, বস্তা তো নড়ছে। ঠাকুমা, তুমি? হরি হরি, আমাকে ওরা ওষুধ খাইয়ে এই নৌকোয় তুলে দিয়েছে। আমি সেদিন তুলসীর শরবত খেয়েছিলাম, আর তাই হয়তো ওষুধটা কাজ করেনি। আমি ঠিক করি রমেশ আর উমেশকে একটু শিক্ষা দেব। হরিদা আমাদের সবকিছু খুলে বলে, আর ঠাকুমার লাশ নদীতে ভেসে গেছে এমন কথা ছড়িয়ে দেয়। আমি ঠাকুমার পরিকল্পনা মতো ঠাকুমারে আমার বাড়িতে লুকাইয়া রাখি। আমরা পরিকল্পনা করে বাড়িতে ভূতের নাটক সাজাই। ঘরে জলে ভেজা পায়ের ছাপ, আয়নায় রক্তের দাগ, সব আমরাই করেছি। যে গয়নার জন্য এত কিছু, সেই গয়না তোদের ব্যবসা শুরু করার সময় আমি বিক্রি করে দিয়েছি। বাড়িতে কেবল খালি বাক্সটাই ছিল, আর তোর বাবা গয়না বিক্রির ঘটনা তোদের জানাতে নিষেধ করেছিল। সেটাও আমি ঠাকুমাকে দিয়ে দিয়েছি, আর এই জন্যই তোমরা সেই বাক্স খুঁজে পাওনি। আমি বাড়িটা তোদের নামে করে দিয়েছি, আর দলিলটাও পাঠিয়ে দেব।
আর এই পুরস্কারের টাকাটাও তোদেরই দিয়ে যাচ্ছি। ভালো থাক তোরা। আমাদের ক্ষমা করে দাও মা, আমরা অনেক অন্যায় করেছি, কিন্তু কখনো চাইনি তুমি মরে যাও। আমাদের ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গেছে। পাওনা দ্বারা ঋণের চাপে আমরা ভালো মন্দ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমাদের ক্ষমা করে দিন মা, বাড়ি ফিরে চলুন। ও বাড়ি তো আপনারই বাড়ি। হ্যাঁ মা, বাড়ি ফিরে চলুন। না, আমি আর ও বাড়ি ফিরে যাব না। আমার রাজহাঁসের ঝোল আমাকে নিজের মর্যাদায় বাঁচতে শিখিয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আমার হারানো আত্মবিশ্বাস ফিরে এসেছে। বাকি জীবন আমি আমার রান্নাকে ভালোবেসে বাঁচতে চাই। রান্নার কাজটা মন দিয়ে করতে চাই। ভালো থেকো তোমরা। আরে সিধু, এইবার দেখিস জালটা ঠিকঠাক সেলাই হইলে একখান বড় সড়ো রুই ধরা পড়বই রে পড়ব। এমন কইরা কইতাছ যে মাছ বুঝি তোরে আগে থেকেই কইয়া দিছে দেবেন দাদা আমি তোমার জালে ধরা পড়ুম। কইয়া দিছে না? আরে মজা করতাছি। তাই সত্যি কথা কইতে কি জানস, তোরে ছাড়া আমি এই কাজ করতেই পারতাম না রে। আরে পাগলা, বন্ধুর লাইগাই তো বন্ধু। তোর পুকুর আর আমার শ্রম, এই দুয়ে মিলাই তো সংসার চলে রে। আরে তোমরা সেই ভোর থেকে সবাই কষ্ট করতাছো, খাবার জন্য একটাবার বাড়িও গেলা না। তাই আমি নিজেই খাওন লইয়া চইলা আইলাম। এই নাও ভাত আর ডাল, তাড়াতাড়ি খাইয়া লও দেখি। বাবা বাবা, আমিও একদিন তোমার লগে মাছ ধরুম। আমিও কইলাম মাছ ধরবার পারি। আরে তাই নাকি রে? বেশ তো, তয় আগে তুই বড় হবাব, নইলে এই জাল টানতে গেলে উল্টা তুই নিজেই পুকুরে পইরা যাবি। আরে সিধু, বিল্টু একদিন আমাগো সবার চাইতে বড় জেলে হইব রে, দেখিস। যদি তোমরা এইভাবে মিল্লামিশা থাকো না, তাইলে তাড়াতাড়ি আমাকে সবার সংসারে সুখ আইব। সুখ দুঃখ ভাগাভাগি করাই তো বন্ধুত্বর আসল মানে। হরে, আমার পুকুর আর তোর হাত এক লগে আসি কইয়াই এই সব সহজ লাগতাছে রে। ওরে সিধু, এইবার যদি জালে মাছ ওঠে আমি কিন্তু প্রথমে বড়টা তোর হাড়িতেই দিমু রে। ধুর বেড়া, এইটা কোনো কথা নাকি? আমরা কি আলাদা নাকি রে? যেই মাছ উঠুক আমরা দুই বন্ধু ভাগাভাগি কইরা নিমু, বুঝলি? বাবা বাবা, মাছ ধরছ নাকি গো বাবা? আরে চুপ কর তো, তোর শাসানো শুননা মাছ ভয় পাইয়া পালাইব। দেহ দেহ, আমাগো ধরা এই বছরের প্রথম রুই। এইটা আমরা দুই বন্ধুতে ভাগ কইরা লমু। হরে, এইটাই তো বন্ধুত্বের আসল রূপ। পরিশ্রম করো, হাসি খুশি থাকো, আর ফল সবার লগে ভাগ করো। আরে দেবেন, এই ভরে দুপুরে কই যাস? কই জামুরে মহেশ, পুকুরেই যাইতেছিলাম। সিধুর লগে মাছ ধরবার যাইতাছি।
আবারও সেই সিধু, সব কাজে ওরে লগে রাহস কেন? তোর পুকুর, তোর খরচ, আর মাছ নেওয়ার বেলায় 2 ভাগ। ওরে বাবা, তুই ওরে ভাগ দিবি কেন? আরে ও তো আমার ছোটবেলার বন্ধু। বেচারা সিধুর জমি নাই, তাই চাষবাস করবার পারে না। আমার পুকুরেও আমারে সাহায্য করে, আর আমার একার পক্ষে তো সব সামলানো কঠিন হইয়া যায়। আহা, তুই বড্ড সরল রে। ভাবছিস সিধু সত্যিই তোকে সাহায্য করছে? সে আসলে তোর ঘাড়ে বইসা বইসা ফায়দা লুটতাছে। কি সব কস? সিধু অমন না, ও নিজেও আমার লগে পরিশ্রম করে, ঘাম ঝরায়। পরিশ্রম করলেই কি হইল? শেষমেশ লাভটা তো ভাগ কইরাই নিতে হয়। এইটা ভাইবা দেখছ কখনো তুই? যদি তুই একলাই চাষ করতি না, তাইলে তো সব চাষ তোর একারই হইতো, তাই না? তখন তো আর সিধুরে ভাগ দিতে হইতো না, একটুও ভাগ দিতে হইতো না। কিন্তু সিধু ছাড়া আমি কেমনে সামলামু? বাজারে যাওয়া, জাল ফেলান, মাছ দেহা, এই সব কাজ একা করা কষ্টের। আরে আমি তো আছি না, তুই চাইলে আমি মানুষ জোগাড় করে দিমু, খরচ একটু বাড়বো, তয় লাভটা তোর একার হাতেই থাকবো। ভাববার মতো কথা কইলি রে। কিন্তু সিধুরে কি কইরা কই? ও তো আমারে ভাইয়ের মতো মানে। ভাইয়ের মতো মানে? এই ভাই নাকি লাভের ভাই? ভাগিদার ভাই ওইটা। দেখ, দুনিয়া চালাইতে গেলে আবেগ না রে, আবেগ দিয়া কাজ করলে হয় না। দুনিয়ায় চলতে হইলে বুদ্ধি দিয়া চলতে হয়। তুই যদি সারা জীবন সিধুরে ভাগ দেস, তাইলে তোর সংসার কেমনে চলবো? ভাব ভাব, ভালা কইরা ভাইবা দেখ একবার। দেখ না। জানি না রে মহেশ, তোর কথা হই না মনটার মধ্যে কেমন জানি করতাছে আমার। আরে অত ভাবিস না তো, এইটাই আসল পথ। সিঁদুরে বাদ দে, তাইলে তুই একলাই সবকিছুর মালিক হবি। তখন দেখবি গ্রামে তোর নামটা কেমনে দিন দিন বাড়বো আর বাড়বো। আরে দেবেন, আইসত দেখ, আজকে পুকুরের পানি চকচক করতাছে। দেখিস আজ বেশ ভালো মাছ উঠবো রে। সিধু, তরে কিছু কথা কওনের আছে আমার। কি রে, মুখটাও মন কইরা কথা কইতাছত কেন? কোনো সমস্যা হইছে নাকি রে? আসলে ব্যাপারটা হইল, আমি ঠিক কইরা ফেলাইছি এই পুকুরে আমি আর ভাগে চাষ করুম না রে ভাই। কি কস রে? এত দিনের খাটনি, এত দিনের সঙ্গ সব শেষ কইরা দিবি? হ্যাঁ দিমু। এই পুকুর আমার জমিতে, সব খরচ আমার করা। এখন থেকে আমি একলাই সব সামলামু, তরে আমার আর লাগবো না। দেবেন রে, তুই তো জানস আমার নিজের কোনো জমি নাই, তাই তোর লগে ভাগে চাষ করে সংসার চালাই। তোর এই পুকুর থেকেই তো আমার মিথিলার আর বিলতুর পেট চলে। আমি তোর অবস্থা বুঝি, তয় আমার কিছুই করবার নাই। এই পুকুর আর ভাগে চলবো না, আমারও সংসার আছে, খরচ আছে। তাইলে এতদিন আমার লগে যে বন্ধুত্ব, সে সব কি মিছা? আমরা তো আপন ভাইয়ের মতো আছিলাম রে। ভাইয়ের জায়গায় ভাই ঠাই। তয় ব্যবসার কাজে কোনো ভাই ঠাই নাই, বুঝলি? বুঝলাম রে দেবেন, দুনিয়ায় বন্ধুত্বের দাম মাছের মতোই, একদিন জালে থাকে আরেকদিন ফসকাইয়া যায়।
কি গো, অমন চুপচাপ কইরা বইসা আছো কেন? দুপুর থাইকা তো কিছুই খাও নাই, কয়টা খাবার খাইয়া নাও। খাওন আর গলা দিয়ে নামবো না গিন্নি। আজ কি হইছে জানো? দেবেন কইল ওই নাকি আর আমার লগে মাছ চাষ করবো না। এইটা কি হইল গো? এতদিনের বন্ধুত্ব, এত খাটুনি সবই ভুল্লা গেল। হ গিন্নি, কইল পুকুর তার, ও নাকি একলাই সামলাবো, আমারে সে আর ভাগে নিতে চায় না। তাইলে আমরা এখন কি কইরা বাঁচমু? চুলা কেমনে জ্বলবো? বাজারের দেনা কেমনে শোধ করমু? জানি না রে মিথিলা, আমি কিছুই জানি না। আমার বুকটা ফাইটা যাইতাছে। আগে ভাবতাম দেবেন আমার আপন ভাইয়ের মতো, অথচ সেই আমার পিছে ছুরি মারলো। তুমি কান্দো না বাবা, আমি তোমারে সাহায্য করুম। তুমি একলা না, আমি তোমার লগে আছি না। আরে বিল্টু বাপ আমার, তুই তো এখনো অনেক ছোট রে। তরে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করাই আমার প্রধান দায়িত্ব, কিন্তু সংসারটা যে কেমনে চালামু এইটাই তো আমি বুঝতাছি না রে। কষ্ট যতই আসুক তুমি ভাইঙ্গা পড়ো না, মনে একটু সাহস রাখো। এই সংসার তুমি চালাইছো একদিন, আর এইবারও পারবা। আমাগো সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতেই হইব। আহ, ভরসা রাখি কেমনে? হাতে কাম নাই, সামনে পথ নাই। পথ অবশ্যই আছে, হয়তো আমরা এখনো দেখতাছি না, কিন্তু তুমি হাল ছাইরো না। তাইলে আমরা যামু কই কও? তুমি ঠিক কইছো মিথিলা, যত কষ্টই আসুক না কেন আমি তোমাগরে কষ্টে ফেলুম না। আমারে কিছু একটা করতেই হইব, করতেই হইব কিছু একটা। আমি জানি তুমি পারবা বাবা, তুমি পারবা। আরে এই সিধু, মুখটা অমন গোমরা কইরা কই যাস রে? আরে বাবু, কই আর যামু, মনের ভিতরে তো ঝড় বইতাছে, আপনারে কেমনে বুঝাই? আয় আয় বয়, একটু বিশ্রাম নে। তোর মুখ দেখাই বুঝবার পারছি তুই ভেতরে ভেতরে খুব কষ্টে আছত রে। বাবু, দেবেন আর আমি তো সেই ছোটকালের বন্ধু। অল্লগে এতদিন ভাগে মাছ চাষ করে সংসার চালাইতাম, তয় গতকালই হঠাৎ করে কইল আমারে নাকি আর দরকার নাই, ওই একলাই পুকুরে মাছ চাষ করব। এইবার বুঝলাম, মানুষ লোভে পড়লে পুরান সম্পর্ক ভুইলা যায়। কিন্তু তুই এত হতাশ হইতাছত কেন? জীবন কি এক জায়গায় থাইমা থাকে নাকি রে? কিন্তু বাবু, আমার তো কোনো জমি নাই, পুকুরও নাই, তাইলে সংসার চালামু কেমনে? মিথিলা বিল্টুর মুখের দিকে তাকাইতে পারি না। দেখ সিধু, আমাগো গ্রামে তো নদী আছে, তুই নদীটারে কামে লাগা। পুকুরের দরকার কি? চাইলে তো নদীতেও মাছ চাষ করন যায়। নদীতে মাছ চাষ? এইটা আবার কেমনে সম্ভব বাবু? খুবই সহজ। নদীর ভেতর বাঁশপুত, চারদিকে জাল টানলেই একখান ঘের হইয়া যাইব রে। এই ঘেরে বাজার থেকে ভালো পোনা কিনা ছাড়বি, নদীর পানিতেই পোনা বড় হইব, আবার পোনার খাবার খরচও তেমন একটা লাগবো না রে। তাইলে তো খরচ অনেক কম, আমার লাভও বেশি। তয় বাবু, এই কাজ আমি পারুম তো? অবশ্যই পারবি, ইচ্ছা থাকলে উপায় হয়। মনে সাহস রাখ আর পরিশ্রম কর, তাইলে দেখবি নদীও তোর কথা শুনবো রে। আর একটা কথা মনে রাখবি, মানুষ যতই মানুষকে ঠকায়, প্রকৃতি কখনো মানুষকে ঠকায় না রে, ঠকায় না। আপনি আমার চোখ খুলে দিলেন বাবু। এতদিন ভাবছিলাম দরজা বন্ধ হইয়া গেছে, আপনার কথা হইনা বুঝলাম আসলে নতুন দরজা তো নদীর মাঝেই খোলা ছিল। হরে সিধু, নদীর মতো আমাগো জীবন বইয়া চলে রে। তুই খালি সাহস রাখ, বাকিটা সময় সামলাইয়া দেব রে। আপনারে অনেক ধন্যবাদ বাবু। আজকে এই কাম শুরু করুন, আমার যত কষ্টই হোক মিথিলা আর বিল্টুর মুখে আমি আবার হাসি ফিরামু। আপনি আমার আশীর্বাদ দেন বাবু, আমি জানি সফল হইবার পারি।
এই তো, এইটাই তো চাই রে। তুই দেখিস খুব শিগগির তোর নাম ডাক এই পুরা গ্রামে ছড়াইয়া যাইব রে, পুরা গ্রামে ছড়াইয়া যাইব। কি গো, আইসা তো সকালে আবার নদীর ধারে আইলা কেন? সারা রাত ঘুমাও নাই নাকি? ঘুমাবার সময় কি আর আছে রে মিথিলা? আজ থেকে নতুন কাম শুরু করুম। নদীর বুকেই বানামু মাছের ঘের। সত্যি কইতাছো বাবা? নদীতে মাছের ঘের? আমি কি তোমারে সাহায্য করুম বাবা? অবশ্যই করবি বাবা, আজকে তুই আমার বড় সহকারী রে। তুমি তো দেখতাছি অনেক সাহসী আর বুদ্ধিমান। বুদ্ধিটা ভালাই করছো। এইটা দেবাশিস বাবুর বুদ্ধি। আর সাহস না থাকলে নদীও বন্ধু হয় না গো। আজকের এত কষ্ট আগামী দিন সুখ বই আনবো গো, সুখ বই আনবো। তুমি দেখো মা, আমার বাবার ঘেরে সবচাইতে বড় মাছ হইব। আমি আর বাবা এক লগে এই ঘের থেকে মাছ ধরুম। বাহ, নদীর বুকে আমরা কি সুন্দর একখানা পুকুর বানাইয়া ফেললাম। হ গিন্নি, এখন এইটাই আমাগো নতুন ভরসা। গাঙের এই মাছের ঘেরি এখন আমাগো সব। আরে মা, দেখো দেখো, পোনাগুলো কেমন ছটফট করছে। নদীতে ছাড়লে ওরা সুন্দর সাঁতার কাটবে। হরে বাবা, এই পোনাগুলোই আমাগো সংসার চালাইবো। যা রে, নদীর বুকেই তোরা বড় হ। তোরাই যে আমার ভাগ্যের নতুন দিশা। ওগো, আজকার এই দিনে আমার মনে হইতাছে একদিন তুমি অনেক বড় ব্যবসায়ী হইবা। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব হইব। তয় তুমি আর বিল্টুই তো আমার আসল শক্তি। মা, বাবা, তাড়াতাড়ি আসো। দেখো দেখো, কি বড় বড় মাছ ধরা পড়তেছে। দেখো দেখো। দেখ বিল্টু, আমার স্বপ্ন ঠিক মতো বলতাছে। নদী যে এইভাবে আমার উপকার করব, আমি এইটা জীবনেও ভাবি নাই রে, জীবনেও ভাবি নাই। সৃষ্টিকর্তার কৃপায় তো দেখতাছি পোনা মাছগুলো বেশ তাড়াতাড়ি বড় হইয়া গেল। খাওয়ানো তেমন একটা দেওয়া লাগলো না, কিন্তু তাও কেমন মোটা মোটা হইয়া গেছে। এইটাই তো নদীর শক্তি গিন্নি। নদীর খাবারে মাছ নিজেরাই বড় হইতাছে। আমার অর্ধেকের চাইতে বেশি খরচ কইমা গেছে গিন্নি। তাইলে কি আমরা এখন ধনী হইতাছি বাবা? বাবারে, ধনী না হইলেও অভাব দূর হইতাছে। তুই এইবার ভালো জামা পাবি, পড়াশোনা করবি, তগো আর কষ্ট করতে হইব না। কতদিন কষ্ট সহ্য করার পর আইছি কষ্টের ফল দেখতাছি। এই মাছগুলারে বাজারে বিক্রি করলে মনে হয় ভালোই টাকা আইব। হ গিন্নি, এইবার যা উঠছে তাতে আগের চাইতে দ্বিগুণ লাভ হইব। এইবার আমি সব দেনা শোধ করুম, ঘরে চাইল ডাইল আনুম। এখন থেকে আমাগো আর পেট খালি থাকবো না। বাবা বাবা, আমিও তোমার লগে বাজারে যাবো। আমি নিজে মাছ ধইরা বাজারে বেচবো বাবা। তুই এখনো ছোট্ট রে বাবা,
তুই এখন শুধু আমার পাশে থাক, তাইলেই হইব। যখন বড় হইবি তুই হবি আমার ব্যবসার আসল সঙ্গী রে। দেবেনের সাথে সম্পর্ক ভাঙার পর আমি সত্যিই খুব ভয় পাইছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা দেখাইয়া দিল একটা দরজা বন্ধ হইলে আরেকটা দরজা খুইলা যায়। তুমি একদম ঠিক কইছো গিন্নি। দেবেন পুকুর নিল, কিন্তু নদী আমারে নতুন জীবন দিল। এইটাই তো আমাগো সাফল্যের শুরু। সামনে আরো বড় কিছু হইব গো গিন্নি, আরো বড় কিছু হইব, দেখে নিও তুমি। মা মা, আইজ আমরা মাছ ভাজা দিয়ে ভাত খামু, তাই না মা? হরে বাবা, অনেকদিন পর আইজ আমরা পেট ভইরা ভাত খাইতে পারমু। আমাগো সংসারে আবার খুশি ফিরা আইতাছে। আরে শুনছত নাকি, সিধু নদীর মধ্যে যে ঘর বানাইছে তাতে বড় বড় মাছ উঠতাছে। বাজারে একদিনেই নাকি সব বিক্রি হয়ে গেছে, লাভ অনেক হইছে। হ্যাঁ, দেখলি তো তোর বন্ধু কেমন চালাক, এখন আবার নদীর বুক দখল কইরা বইসা গেছে। চালাক না, ও পরিশ্রমী। আমি যদি ওরে সাথে রাখতাম তাইলে এই সাফল্যের ভাগীদার আমিও হইতাম। আরে ধুর, এত আফসোস করে লাভ কি? তুই একলা করতাস, একলাই লাভ নিতাস, এইটাই তো ভালা, তাই না? ভালা? কিসের ভালা রে মহেশ? এইবার আমার পুকুরে মাছ তেমন বড় হইল না, খালি খরচ বাড়তাছে, লাভ নাই বললেই চলে। আর সিধু, ও তো আজ গ্রামে নাম কইরা ফালাইছে। সব দোষ তোর। তুই আমাগো সম্পর্কের মধ্যে ঘুম ধরাইছিস। তুই কইছিলি সিধু ছাড়াই সব তোর হইব। আমি তোর কথা হই না আমার বন্ধুরে দুঃখ দিলাম, আর আজ বুঝতাছি আমি কত বড় ভুল করছিলাম, কত বড় ভুল করছিলাম আমি। আমি তো খালি কথার কথা কইছিলাম রে, তুই কি করবি না করবি ওইটা তো তোর সিদ্ধান্ত রে পাগলা। সিদ্ধান্ত আমার হইলেও পরামর্শ তো তোর আসিল। আমি অন্ধর মতো তোর কথা শুনলাম। এখন সিধুর লগে সম্পর্ক ভাঙার দুঃখে আমার বুকটা ফাইটা যাইতাছে। এইবার সিধুর মাছ শুধু গ্রামের না, শহরের বাজারেও নাকি বিক্রি হইব। মহেশ, বন্ধুত্বের মানে আজ আমি হারে হারে টের পাইতাছি রে। টেকার লোভে ভাইয়ের মতো মানুষটারে হারাইলাম। আর তুই? চুপ কর, আর না, আর একটা কথাও কবি না। আমি সিধুর কাছে যামু, ওর কাছে ক্ষমা চামু, হয়তো ও আমারে ক্ষমা করব। সিধু, বাইরে কেমন আছো তুই? আরে দেবেন, এতদিন পরে কি খবর তোর? খবর বালা না রে সিধু। আমি তোর একটা কথা কইতে আইলাম, আমারে ক্ষমা কইরা দে ভাই। আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি রে ভাই, ক্ষমা কইরা দে। ক্ষমা? তুই যে আমার লগে অন্যায় করছিলি এইটা এতদিনে তোর মনে হইল? আমি যখন তোরে ভাই ভাইবা তোর পাশে দাঁড়াইছিলাম, তখন তুই আমারে একলা কইরা দিছিলি। রানী রে সিধু, আমি ভুল করছি। মহেশের কুপরামর্শে এই সব করছিলাম। ভাবছিলাম তোরে বাদ দিলে আমি লাভবান হমু। লোভ কইরা উল্টা আমি নিজেরে গরিব বানায় ফালাইলাম। এইটাই একটা মানুষের শিখবার বিষয়। লোভ মানুষরে অন্ধ কইরা দেয়, কিন্তু ভুল বুঝতে পারাটাই হইল আসল শক্তি। হ বাবু, বন্ধুত্বের মূল্য টাকায় মাপা যায় না। সিধু দেবেন রে আপন ভাইয়ের মতোই মানত। সিধু,
ভাই আমারে আরেকটা বার সুযোগ দে। আমি চাই আবার পুরান দিনের মতো এক লগে থাকতে। আরেকটা বার সুযোগ দে ভাই আমারে। রাগ তো অনেক আছিল, কিন্তু তোর চোখের অনুতাপ দেইখা আমার মন গইলা গেছে। বন্ধু যদি বন্ধুরে ক্ষমা না করে, তাইলে মানুষ একসাথে বাঁচবো কেমনে? বাহ, মিলেমিশে থাকার নামই তো গ্রাম, সংসার। মনে রাইখো, শত্রুতায় ক্ষতি, আর মিলামিশা থাকায় সমৃদ্ধি। সিধু, এইবার তোর মাছের ঘেরে আমিও কাজ করবো, ভাগাভাগি থাকবো, কিন্তু মন আর ভাঙবো না রে, মন আর ভাঙবো না। ঘের তো বড় হইতাছে, কামও বেশি করল লাগে। তো এইবার কইলাম খালি ভাগ করুম না, সুখও ভাগ করুম। খালি খালি কিছু হইব না, সব কিছু ভাগ হইব।